বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। বরিশালে ফুটপাত দখলে নিয়ে রমরমা চাঁদাবাজি। সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। যত্রতত্র পার্কিংয়ে নাজেহাল পথচারীরা। ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং জোড়াতালি দিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদ যাত্রার প্রস্তুতি। ৮০টি ইঞ্জিনের বিপরীতে চলবে মাত্র ৬২টি। সংকট কাটাতে পণ্যবাহী সহ ২টি যাত্রীবাহী বিশেষ ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত। সকালের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। বিএনপি নির্বাচনে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্রবাদীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদদের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যা গুমের বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শহীদ পরিবার এবং গুম খুন নির্যাতনের বিচারের সব রাজনৈতিক দলের ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চলছে। যত দ্রুত নির্বাচিত সরকার আসবে তত দ্রুতই সংকট কেটে যাবে। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক তারা যেটা করবে সেটাই মেনে নেব। কিন্তু কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। অসহিষ্ণু না হয়ে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলকে ক্ষমতায় আনার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতভেদ থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আর দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। রোববার রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে যোগ দিয়ে এই কথা বলেন জামায়াতের শীর্ষ 2 নেতা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের 2টি সংগঠন বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে যোগ দেন রাজনীতিবিদরাও। এতে অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অপরাধে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, আইন হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচারের নিষ্পন্ন হওয়া প্রয়োজন।
এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় দোষীদের সঠিক বিচার চান জামায়াত আমির। জ্বালাতন তিনি করেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সিসি জানান, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চায় ইসি। লোকাল অবজারভারদের প্রশিক্ষণ সহ অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের থাকতে না দেয়া দেশের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি খুব একটা। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে জানেন না ঠিকমতো। তাই পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানী আগারগাঁয় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওদের কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতেন না, আগামীতে পারবেন কিনা এমন প্রশ্নে সিএসি বলেন, অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে মেলানো যাবে না। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। Is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারে বেশি আলোচনা হয়েছে বলে জানান তিনি। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগের সব জেলা ও পৌর শহরের ফুটপাত দখলের হিড়িক পড়েছে। সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়েছেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন ভোগান্তিতে পথচারীরা, অন্যদিকে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। অভিযোগ উঠেছে ফুটপাত দখলই নিয়ে চাঁদাবাজি করছেন স্থানীয় প্রভাবশালীরা। বিস্তারিত অপূর্ব উপর রিপোর্টে। বরিশাল শহরের লঞ্চঘাট এলাকায় এই বাগবিতান্ডা ফুটপাতের দোকান থেকে চাঁদা দেয়া না দেয়াকে নিয়ে। দোকান প্রতি প্রতিদিন 300 টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। আইসে বলে সব রাস্তা নাকি তার, এই জায়গা তার। আমি রাস্তা আমনে রয় কেমন, এই জায়গা আমার। এনে দোকানদারি করলে আমার 30,000 টাকা দেবে, ডেলি 300 টাকা দেবে। অকাত্য ভাষায় গালাগালি করতেছে। তারপর ওনার পরিচয় আমি জানতে চাইলাম, উনি বললো যে ওনার নাম মাকসুদ, উনি ওয়ার্ড বিএমপির কত নম্বর ওয়ার্ড বিএমপির নাকি যুগ্ম আহ্বায়ক। বরিশাল শহরের লঞ্চঘাট, নগর ভবনের সামনের সড়ক, ফজলুল হক এভিনিউ, পোর্ট রোড, নতুন বাজার, মরকখোলার পোল সহ প্রায় এলাকায় ফুটপাত দখলের এমন চিত্র দেখা যায়। এতে একদিকে যেমন পথচারীদের ভোগান্তি, অন্যদিকে সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তবে ফুটপাত দখলকারীদের দাবি, কর্মসংস্থান না থাকায় অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে করছেন এ কাজ। এটা অন্যায়, আমরা অন্যায় করছি, এটা ক্ষমা চাই আর কি।
কি? তা আমি যদি এই ড্রাম না রাখতাম তো আমার দোকানের সামনে আইয়া কাটতো, আমার দোকানদারই বন্ধ করে দিত। দেখেন ওই যে খারাইছে, আইন তো ঠিক না, তারপর আমাদের পেটে দিত। বরিশাল নগর পুলিশ বলছে ফুটপাত দখল হওয়ায় কিছুটা বিঘ্ন হচ্ছে চলাচলে, আর কেউ চাঁদাবাজির লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাছে এ পর্যন্ত ভার্বাল বা রিটেন কোনো অভিযোগ আসে নাই। আপনি যদি সুস্পষ্ট কোনো লিখিত কোনো অভিযোগ দেন বা কোনো তথ্য দেন, আমাদের এই মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানা আমরা তাৎক্ষণিক সেই চাঁদাবাজ বা যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা যে আইনত যে পদক্ষেপ সেগুলো আমরা যথাযথভাবে নিই। ফুটপাত দখলের হিড়িক পড়েছে বরগুনাতেও। শহরের সবচেয়ে ব্যস্ততাপূর্ণ সড়ক সদর রোডে দেখা যায় এমন দশা। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র পার্কিং এর কারণে নাজেহাল পথচারীরা। ফুটপাতেরটা হলে দোকানদার দখলে, ফুটপাতে দোকান বসানো, মানুষের যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যায়। একদিকে রাস্তা সংকীর্ণ, আবার একদিকে মোটরসাইকেল বা এরকম যানবাহন রাখার জন্য এই রাস্তায় মানে আপনার বেশি হচ্ছে, ভোগান্তি বেশি হচ্ছে। পৌরসভার ভেতরের যে সমস্ত অটোরিকশাগুলো আছে তারা পৌরসভায় চলবে, বাইরের ইউনিয়নের যে অটোরিকশাগুলো আছে তারা শহরে ঢুকবে না। ফুটপাত এবং সড়ক দখল করে বাজার, ভ্রাম্যমাণ ফল, সবজি ও জামাকাপড় বিক্রি করায় যানজটে নাকাল পটুয়াখালীবাসীও। শহরের পৌর নিউ মার্কেট থেকে সদর থানা পর্যন্ত যানজট নিত্যদিনের। ফুটপাত দখল করে অনেকে দোকানপাট তৈরি করেছে, দোকানপাট দিচ্ছে, যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে। অবৈধভাবে দখল করিয়া এখানেই করতে, তাতে আমাদের চলাফেরায় খুব অসুবিধা হয়েছে। আসন্ন ঈদকে ঘিরে বরিশাল বিভাগের 6 জেলা শহরই বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। তীব্র ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়ে চলবে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদ যাত্রা। ঘরমুখ যাত্রী বহনের জন্য প্রতিদিন 75 থেকে 80টি ইঞ্জিনের প্রয়োজন হলেও জোগাড় হচ্ছে মাত্র 62টি। সংকট কাটাতে ঈদের আগে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং ময়মনসিংহগামী 2টি যাত্রীবাহী বিশেষ ট্রেনও বন্ধ থাকবে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদি। চট্টগ্রামের পাহাড়তলির লোকোশেডে একটি ইঞ্জিনের মেরামত কাজ শেষ না হতে ত্রুটি সারিয়ে নিতে ঢুকছে আরেকটি ইঞ্জিন। এইভাবে রেলওয়ে ওয়ার্কশপগুলোতে একের পর এক ইঞ্জিন মেরামত করে সচল রাখতে হচ্ছে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। তবে অতিরিক্ত ট্রেন চালাতে ইঞ্জিনের চাহিদা বাড়তে থাকায় আসন্ন ঈদ যাত্রায় কাঙ্ক্ষিত যাত্রী বহন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বড় চ্যালেঞ্জটাই হচ্ছে মিটার গেজ লোকো সংকট। 20% 25% কম লোকোমোটিভ আমাদের কাছে আছে, যেটা দিয়ে আমাদের চাকরিটা এখন পুরোটাই ক্রাইসিস ম্যানেজমেন্ট। ডিজেল সব আছে এবং আমাদের যে ক্যালোকা আছে তারা স্পেশাল কিছু লোকোমোটিভ রিপেয়ার করছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যে আমরা 3টা বা 4টা লোকোমোটিভ হয়তো বা আমাদের হাতে পাবো। রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে যাত্রী পরিবহনে 70 থেকে 72টি ইঞ্জিনের প্রয়োজন হলো পাওয়া যায় মাত্র 53টি। কিন্তু ঈদ যাত্রায় একাধিক বিশেষ ট্রেন যেমন থাকে তেমনি ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ তুলে দেওয়া হয়। তখন ইঞ্জিনের চাহিদা দাঁড়ায় 75 থেকে 80টি। এর মাঝে অধিকাংশ ইঞ্জিনে কোনো না কোনোভাবেই ত্রুটিপূর্ণ। যে কয়টা ট্রেন বৃদ্ধি পেয়েছে এগুলোর জন্য তো আবার আপনার নতুন কোনো লোকোমোটিভ যেহেতু আসা নাই, ওই লোকোমোটিভগুলো দিয়ে তো আবার নতুন ট্রেনগুলোর কাজ করা হচ্ছে। লোকবল যেমন সংকট তেমন লোকোমোটিভের সংকট, এই জন্য কোনো লোকোমোটিভে শেডে এসে আপনার বেশিক্ষণ থাকতে পারে না, সবগুলো কানেক্টিং পাওয়ার। চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে গাড়িগুলোর রাইট টাইমে আমরা আউটটার্ন দিব, কিভাবে প্রত্যেকটা গাড়ির কোনো জটিলতা থাকলে সময় মতো আমরা সমাধান করতে পারি, প্লাস পাশাপাশি প্রত্যেকটা গাড়ি কিভাবে সূক্ষ্মভাবে চেক করে গাড়িটা আউটটার্ন দিতে পারি। এদিকে সংকটের মাঝেও অন্যান্য যাত্রীবাহী ট্রেনের ঈদ যাত্রা সচল রাখতে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং ময়মনসিংহগামী 2টি বিশেষ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে কন্টেইনার সহ সব ধরনের গুডস ট্রেন চলাচল। এই 2টি রুটে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিশেষ ট্রেন 2টি বাতিল করা হচ্ছে বলে দাবি রেলওয়ের। ঈদের সময় আপনারা জানেন মেরামত কাজ করে কিছু ইঞ্জিন সরবরাহ পাওয়া যায়, সেখানে 7-8টা ইঞ্জিন পাওয়া যেতে পারে। ঈদের আগে এবং পরে একদিন করে মোট 3 দিন গুডস ট্রেন বন্ধ থাকে, ওখান থেকেও 2-3টে ইঞ্জিনের সরবরাহ আমরা পাবো। 2টা স্পেশাল ট্রেন হবে, তো 2টা বা 3টি ইঞ্জিনের অতিরিক্ত সরবরাহ লাগবে এবং অপডে প্রত্যাহারের কারণে আরও 3-4টা ইঞ্জিন লাগবে। তো এভাবেই আমরা এগুলো মেকআপ করব। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী, জ্বালানি তেল, কন্টেইনার, সার এবং অন্যান্য পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। এছাড়া স্টেশন ও ডিপোতে ট্রেন শান্তির জন্য সার্বক্ষণিক 12 থেকে 13টি ইঞ্জিন প্রস্তুত রাখতে হয়। তীব্র
তীব্র লোকোমোটিভ সংকটের কবলে পড়ে আসন্ন ঈদযাত্রা কতটা সফল হবে সে নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় নষ্ট হয়ে যাওয়া জরাজীর্ণ ইঞ্জিনগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। কত দ্রুত এসব ইঞ্জিন মেরামত করে রেলের বহরে যুক্ত করা যায় সেই প্রতিযোগিতায় নেমেছে রেলওয়ের ওয়ার্কশপগুলো। চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড থেকে কমল দে, সময় সংবাদ। ঈদ সামনে রেখে বরিশালে নতুনের পাশাপাশি পুরানো বাস মেরামতের হিড়িক পড়েছে। এবারও দেশের দক্ষিণাঞ্চলে নদী পথের চেয়ে সড়ক পথে ভিড় বেশি থাকবে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্টে বিস্তারিত। কেউ করছেন ঝালাই, কেউ ব্যস্ত রঙের কাজে। এ যেন পুরাতনকে নতুন করে গড়ে তোলার মহা উৎসব। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে রং তুলির আঁচড়ে মুহূর্তেই পুরানো বাস হয়ে উঠছে নতুন। ২৬শে রমজানের মধ্যে শেষ করতে হবে মেরামত কাজ। দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। পুরো বডিটাই গাছ খুঁড়ি পাল্টাইছি, তারপরে বেড়ার সাইডের বডি টিন পাল্টাইছি, তারপরে সামনের শোর নতুন করে করতেছি। গাড়ির ভালো মতো সার্ভিস হইতেছে, মানে রাস্তা যেন ভালোভাবে চলে, আল্লাহর রহমতে রাস্তা যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই কাজগুলো করা হইতেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা বরিশাল মহাসড়কে মাত্র 3.5 থেকে 4 ঘন্টায় যাওয়া যায়। ফলে এ পথে যাত্রী চাপ যেমনি বেড়েছে বাসের সংখ্যাও। আর ঈদকে ঘিরে এই সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। কিন্তু পরিবহন মালিকরাই অভিযোগ করছে ঠিক এই সময়টাতে ফিটনেস না থাকা লক্কর ঝক্কর বাসে ছয় লাভ হয় এই মহাসড়ক। আলফার জন্য যারা হাইওয়েতে বিআরটি এর কোনো আইন নাই, কোনো কিছু নাই, 3 হুইলার চলবে না, কিছু চলবে না, সেই গাড়িগুলো গত 16 বছর যেভাবে চলছে এখনো চলছে, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমার 5ই আগস্টের পরে নিচে আমার জানা নাই। নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি যাত্রী ও পরিবহন মালিক সমিতির। আর নিরাপত্তা জোরদারের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। হাইওয়েতে 3 হুইলার গাড়ি বন্ধ হইলে 80% দুর্ঘটনা কমবে। ভাঙা থেকে শুরু করে আপ টু বরিশালের কাছাকাছি পর্যন্ত, বাকেরগঞ্জ পর্যন্ত, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা আপ টু শেষ সীমানা পর্যন্ত সম্পূর্ণ এলাকায় আমরা হাইওয়ের উপরে আমাদের যে টহল বেস যে কার্যক্রম এটাকে আমরা বিপুল হারে বৃদ্ধি করি। এদিকে সড়কে যখন জোয়ার তখন যাত্রী ভাটা নদীপথে। বিশেষ সার্ভিস নেই সরকারি নৌযান বিআইডব্লিউটিসির। বেসরকারি লঞ্চ মালিকরাও হতাশ। যাত্রী চাপ নেই জানান তারা। পদ্মা সেতু হওয়াতে আমাদের লঞ্চ ব্যবসায় ধস নামেছে, বলা মতো না যে লঞ্চের ব্যবসা কি অবস্থা বর্তমানে চলতেছে, এটা আপনারা সরজমিন দেখলেই পাবেন। বরিশালে নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে। ঈদ ঘিরে অন্তত 25 থেকে 30 লাখ মানুষ যাতায়াত করে বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 20টি ভবনের মধ্যে 15টি পরিত্যক্ত। পটুয়াখালী শহরের সরকারি আবাসিক এলাকায় সন্ধ্যা নামলে বসছে সন্ত্রাসী ও মাদক শিবিরের আড্ডা। প্রায়ই ঘটছে অনৈতিক কর্মকাণ্ড। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পুকুরের পাশে পরিত্যক্ত ভবন, জরাজীর্ণ এসব অবকাঠামোর নেই দরজা জানালা, ভেঙে আছে অনেক দেয়াল, কোথাও আগাছায় পূর্ণ হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। 70 দশকে পটুয়াখালী শহরের সরকারি আবাসিক এলাকায় কর্মকর্তা কর্মচারীদের জন্য 20টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে 15টি ভবনকে গত কয়েক বছরে পর্যায়ক্রমে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাকি 5টি ভবনও জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। তারপরও সেখানে কয়েকটি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এলাকাবাসী বলছেন, পরিত্যক্ত ভবনগুলোতে সন্ধ্যার পর সন্ত্রাসী ও মাদক শিবিরের আড্ডা বসে, এমনকি প্রায়ই ঘটছে অনৈতিক কর্মকাণ্ড। কালের পরিক্রমায় এই কোয়ার্টারগুলো পরিত্যক্ত হয়ে যায়। এই কোয়ার্টারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এই কোয়ার্টারগুলো এখন একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই জায়গায় মাদকের আড্ডা, কিশোর গ্যাংয়ের আড্ডা, সন্ত্রাসী চাঁদাবাজিদের আড্ডা। এখানে কেউ ঘুরতে আসতে পারে না স্বাধীন মতো। বিল্ডিংগুলো যাতে অনেক বিলম্বে সরকার কর্তৃক অন্যম করিয়া নিলামে বিক্রি দেয়, তাহলে পরিবেশও ভালো হবে। তবে শিগগিরই পরিত্যক্ত ভবনগুলো ভেঙে ফেলার আশ্বাস গণপূর্ত বিভাগের। আমাদের জেলা কনভেনশন কমিটির যেটা অনুমোদন লাগে পরিত্যক্ত ঘোষণার জন্য, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আমাদের সার্ভে রিপোর্ট একটা অনুমোদন করতে হয়, এটা মন্ত্রণালয়ে অনুমোদন হয়। এটাও কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেছি।
আশা করি এটা আপনারা খুব দ্রুতই আপনারা দেখবেন এটা নিলাম হয়েছে এবং ভাঙা হচ্ছে। 20টি ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা 156। সময় সংবাদ। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি বরগুনা পৌরসভার 2টি পানির ট্যাঙ্ক। এদিকে সুপেয় পানির সংকটে ভোগান্তিতে পৌরসভার বাসিন্দারা। আগামী গ্রীষ্ম মৌসুমে এ ভোগান্তি আরও বাড়বে। শিগগিরই ট্যাঙ্ক 2টি চালুর দাবি স্থানীয়দের, তবে এ নিয়ে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা পৌরসভায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বাসিন্দাদের এ সংকট সমাধানে 2021 সালের ডিসেম্বরে শহরের বাগানবাড়ি রোড ও থানাপাড়া রোডে নির্মাণের পর 2টি পানির ওভারহেড ট্যাঙ্ক উদ্বোধন করা হয়। যখন টেস্টিংয়ে গেছে তখনই যেখানটা পানি ধারণ করে ওই নিচের স্তরটা থেকে ওই থেকে পানি চুয়াইতেছিল। ওনারা বললো যে একটা সময় এটা শ্যাওলা ধরে এই লিকগুলো এটা বন্ধ হয়ে যাবে। তবে উদ্বোধনের 3 বছর পার হলেও এখনো চালু হয়নি ট্যাঙ্কগুলো। এলাকাবাসী বলছেন সরকার অর্থ খরচ করলেও এর সুফল মিলছে না বাসিন্দাদের। অথচ আগামী গ্রীষ্ম মৌসুমে শহরের পানি সংকট আরো বাড়বে, এতে ক্ষুব্ধ তারা। মাঝে মাঝে 4-5 দিন পর পর পানি আসে, আমরা খুব সমস্যায় আছি। যে পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি পাই না। গরম বাড়তেছে, তো তখন তো চাহিদা আরো বাড়বে। এ নিয়ে নির্বিকার পৌর কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে আমার ওভার ট্যাঙ্ক চালু করা সম্ভব এবং পৌরবাসীকেও সুপেয় পানি দেওয়ার ব্যবস্থা করা সম্ভব। এটা তদন্ত করে কি ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি এবং কোনো কারিগরি ফল্ট আছে কিনা এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা পৌরসভার তথ্য মতে 2019-20 অর্থ বছরে 10 লাখ লিটার ধারণ ক্ষমতার 2টি ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ব্যয় ধরা হয় 6 কোটি টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে চলাচল করছে ভারী যানবাহন। দুই পাশে দেবে বেহাল দশা পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতুর। এলাকাবাসী বলছেন সেতুটিতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাইনবোর্ডে লেখা আছে ঝুঁকিপূর্ণ সেতু, অথচ তার ওপর দিয়ে চলছে বাস, পিকআপ সহ ভারী যানবাহন। জরাজীর্ণ অবস্থায় পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতু। দুই পাশে দেবে গেছে, আর এক পাশের পাটাতন ধসে যাওয়ায় লোহার পাত দেয়া হয়েছে। এলাকাবাসী বলছেন আঞ্চলিক মহাসড়কের এই সেতুতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রায় 1 যুগ ধরে এমন অবস্থা থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ব্রিজ ডাব্বি গেছে অনেক, এফার দিয়েও গেছে, মাঝখান দিয়েও ডাব্বি গেছে, আবার এফারও ওভারও গেছে। বড় বড় ট্রাক, বাস এগুলো চলতেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। পিরিজপুর, সরুকাঠি, কাউখালী এই একটাই রুট আসা যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা ব্রিজে চলাফেরা করি, খুব রিস্ক। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যে এর দায়ভার কে নেবে? অবশ্য সড়ক ও জনপথ বিভাগ বলছে পুরাতন নাপিতখালী সেতু ভেঙে নতুন অবকাঠামো নির্মাণে এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া চলছে। শিগগিরই কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে প্রস্তাবিত নতুন সেতুর দৈর্ঘ্য হবে 80 মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 27 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে চলছে দেশের 5টি অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ভোলায় এখনও শুরু হয়নি সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা বিতরণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করছেন জেলেরা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে চলছে দেশের 5টি অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা। কিন্তু তা উপেক্ষা করে অবৈধ পাইজালের ট্রলার দল বেঁধে ছুটছেন ভোলার মেঘনায়। গত কয়েকদিন ধরে দিনরাত নিষিদ্ধ জালের মাধ্যমে মাছ ধরছেন জেলেরা। সদরের শিবপুর মাছঘাট এলাকায় কারেন্ট জাল বোঝাই অসংখ্য নৌকা ট্রলারে করে মাছ ধরা হচ্ছে। একই অবস্থা নাসিরমাঝি, তুলাতুলি, কাছিয়া, ইলিশা ও দৌলত খানের মাঝির ঘাট, চরপাতা ও মদনপুর সহ মেঘনার বিভিন্ন এলাকায়। জাটকা সহ বিভিন্ন মাছ বোঝাই করে ঘাটে ফিরছে জেলে ট্রলারগুলো। সেই মাছ আড়তগুলোতে স্বাভাবিক সময়ের মতোই হাঁক ডাক দিয়ে চলছে বেচা কেনা। জেলেরা বলছেন গত 2 সপ্তাহ বিতরণ শুরু হয়নি সরকারি বরাদ্দের
খাদ্য সহায়তা। তাই অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে মাছ ধরছেন তারা। 300-400 কারেন্ট জাল নিয়া কাকা মাছ ধরি পেটের অভাবে, সরকার আমাকে কিছু দেয় না। জাল্লা কাটার চাইলে আমরা চাইল পাই নাই, কিছু খাই নাই, এই জন্য আমরা নদীতে গেছি। ঠেকা ফেরা নদীতে যায়, সমিতি আছে, কিস্তি আছে, রমজান মাস, তারা চাউল কিনা ভাত খেতে হবে। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি সহায়তার চাল শীঘ্রই বিতরণের কথা জানায় মৎস্য বিভাগ। অভিযান চলছে, এ যাবৎ আমরা প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল এবং আদার্স আরও প্রায় 450 আমরা চরগড়া বা অন্যান্য জাল আটক করেছি। জেলার নিবন্ধিত 1,70,000 জেলে রয়েছেন। এর মধ্যে 89,600 জনকে মাসে 40 কেজি করে 2 মাসের 7,168 মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই সুবিধার বাইরে থেকে যাবে প্রায় 80,000 জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পতিত জমিতে বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের চাষিরা। প্রথমবারের মতো আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি তারা। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ ও বাঙ্গি চাষ করেছেন পিরোজপুরের ইন্দোরকানির সাইদখালীর চর ও মঠবাড়িয়ার মাঝের চরের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এক একটি তরমুজের ওজন হয়েছে 6 থেকে 8 কেজি। চাষিরা বলছেন বিঘা প্রতি 7 থেকে 8 লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন তারা। 1 বিঘা জমিতে আমরা আনুমানিক করছি যে 7 থেকে 8 লাখ টাকার তরমুজ আমরা বিক্রয় করতে পারবো। আমাদের খেতে 7 কেজি, 8 কেজি, 6 কেজি তামাই তরমুজ আসছে, এটা দিয়ে অনেক লাভবান হবে। কৃষি বিভাগ বলছে ভালো ফলন ও দাম পাওয়ায় আগাম তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরো উদ্বুদ্ধ করা হবে। চরগুলো যে অবহেলিতভাবে পড়ে থাকতো, সেখানে এখন কৃষির একটি নতুন দুয়ার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে কৃষি বিভাগের মাধ্যমে এই বীজ সহায়তা অব্যাহত থাকবে এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হবে। কৃষি বিভাগের তথ্য, এবছর পিরোজপুর জেলায় 500 হেক্টরের বেশি জমিতে তরমুজ ও বাঙ্গি চাষ করা হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত। রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছেন। রাশিয়ার মতে গেল মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের আলোচনার ভিত্তিতে উভয় পক্ষই কিছু নির্দিষ্ট বিষয় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত উইটকফ জানান, মস্কোতে তার বৈঠক ইতিবাচক ছিল এবং তা 3 থেকে 4 ঘন্টা স্থায়ী হয়। এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যম সিএনএনকে জানান তিনি। পুতিন যুদ্ধবিরতির জন্য 30 দিনের একটি পরিকল্পনা সমর্থন করেছেন, তবে বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় দেয়া হয়েছে। পুতিন আশ্বস্ত করেছেন, তারা আত্মসমর্পণ করলে নিরাপদে ও সম্মানজনক আচরণ করা হবে। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা জানান, কুর্স্ক অঞ্চলে তাদের সেনারা সামরিক অভিযান চালিয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গেল সোমবার ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, যুদ্ধবন্ধ চান না পুতিন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ও ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলেছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি। তার ইউরোপীয় মিত্ররাও পুতিনকে যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্জিতা শহীন, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, পুরো দেশ অধীর অপেক্ষায় হামজা চৌধুরীর আগমনের। সব ঠিক থাকলে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলে রাতেই সিলেটের বিমান ধরবেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা।
17 মার্চ বিকেলে তার সিলেটে পৌঁছানোর কথা। এর আগেও কয়েক দফায় বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী, তবে এবারের আশাটা ভিন্ন। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। হামজাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার আগমন নিয়ে সিলেটেও চলছে তাকে বরণ করার প্রস্তুতি। প্রত্যাশা করি এইটুকু যে ইংলিশ লিগের একটা প্লেয়ার আমাদের বাংলাদেশের টিমের সাথে খেলবে, আমাদের প্লেয়ারদের ও আমাদের দেশের সাপোর্ট দিয়ে আমাদের দেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। হামজা চৌধুরীর মতো এত হাই প্রোফাইল প্লেয়ার আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করব, খেলাইব, এটা আমরা নতুন প্রজন্মের লাগে অনেক পাওয়া। আমরা সবাই এক্সাইটেড, আমরা এয়ারপোর্টে যাব হামজা চৌধুরীকে রিসিভ করার জন্য। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজার বাংলাদেশ দলে অভিষেক দেখতে যুক্তরাজ্য থেকে আসা পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট থেকেও কয়েকজন সঙ্গী হতে পারেন তার। হামজা 17 মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। যাতায়াতের জন্য বিশেষ গাড়ি ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করার কথা রয়েছে। এয়ারপোর্ট যাব, সিলেটের সর্বস্তরের ক্রীড়াঙ্গনের মানুষ এয়ারপোর্টে থাকবে, আমরা আশা করতেছি। আমরা সবার সাথে ফোনে যোগাযোগ করতেছি। আর আমাদের খেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ থাকবেন এবং সিলেটের সোনালী অতি বিভাগ জেলা সবাই থাকবেন। আমরা একজন সফল কোনো দিকে আমরা কমতি করতে পারবো না, সবকে আমরা সফল করতে পারবো হামজাকে নিয়ে। হামজাকে আমাদের মাঠে থাকা এবং আমাদের 11টা প্লেয়ার হামজাকে দেখে আমরা খুবই ভালো মনে করছি এবং হামজাকে নিয়ে ইন্ডিয়াকে নিয়ে আমরাকে বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও সিলেটে অবতরণ থেকে শুরু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। ফুটপাত দখলে নিয়ে রমরমা চাঁদাবাজি। সড়ক সংকুচিত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। যত্রতত্র পার্কিংয়ে নাজেহাল পথচারীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।